পরিবর্তনের লক্ষ্যে দলে দলে যোগ দিন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজ ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস। এই ৪৬তম প্রতিষ্ঠা দিবসে কিছু বলবার আগে গতকাল যে ভিডিওটি আমি করেছিলাম বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে, সেই ভিডিওটি কমপ্লিট হয়নি, কারণ আমার মোবাইলের মেমোরি শেষ হয়ে গিয়েছিল। তার জন্য অসম্পূর্ণ থেকে গেছে গতকালকের যে প্রতিবেদনটা আমি আমার বক্তব্যের মাধ্যমে বলতে চেয়েছিলাম। তো আজকে ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস। এই ৪৬তম প্রতিষ্ঠা দিবসে ১৯৮০ সালের ৬ই এপ্রিল ১৯৮০ সালের ৬ই এপ্রিল আজকের দিনে, আজ ২০২৬ সালের ৬ই এপ্রিল, আজকের এই দিনটি গোটা ভারতবর্ষব্যাপী পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলা মণ্ডল স্তর পর্যন্ত আজকের এই দিনটি খুব যত্ন সহকারে পালন হচ্ছে। তাই আমিও আমার বুথ, রাজ্য থেকে নির্দেশ এসেছিল প্রতিটি বুথ স্তরে ৬ই এপ্রিলের যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস যাতে পালন করা যায় সেদিকে আমাদের মণ্ডল স্তরের যে সমস্ত কার্যকর্তারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখানে
6ই এপ্রিল 1980 সালে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির নামকরণ করে বিজেপি দলের কেন সৃষ্টি হয়েছিল? 1975 সালের দেশের নাগরিকদের সাধারণ অধিকার হরণ করে কংগ্রেস সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। দেশের নাগরিকদের অধিকার রক্ষার ও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন সময়ে অর্থাৎ 1975 সালে জনসংঘ এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। জনসংঘের প্রমুখ নেতাসহ বহু কার্যকর্তাকে জেলবন্দি করা হয়। 1977 সালে গণতন্ত্র রক্ষা ও শক্তিশালী বিকল্প রাজনীতির সন্ধানে ভারতীয় জনসংঘ নিজেকে জনতা পার্টির মধ্যে বিলীন করে দেয়। জনতা পার্টি গঠন ও জনতা সরকার পরিচালনার ক্ষেত্রে জনসংঘের নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1980 সালে 6ই এপ্রিল 1980 সালের 6ই এপ্রিল ভারতীয় জনতা পার্টি নামে পার্টির প্রতিষ্ঠা হল। তৎকালীন সময়ে আজকের 2026 সাল 46 বছর আগে তৎকালীন শ্রী অটল বিহারী বাজপেয়ীজি প্রথম সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1984 ঐতিহাসিক পালমপুর অধিবেশন শাহবানু মামলা ও ছদ্ম ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করেছিলেন। 1989 সালে বোফোর্স কেলেঙ্কারির ও সার্বজনিক ক্ষেত্রে ব্যাপ্ত দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সংগঠিত হয়েছিল। লোকসভা নির্বাচনে কংগ্রেসের লজ্জাজনক পরাজয়, বিজেপির সমর্থনে কেন্দ্রে মোর্চা সরকার তৈরি হয়। 1990 সালে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ ও ভারতীয় অস্মিতা রক্ষায় সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত শ্রী লালকৃষ্ণ আদবানীজির ঐতিহাসিক শ্রীরাম জন্মভূমি উদ্দেশ্যে রথযাত্রা। 1991 সালে রাষ্ট্রীয় একতা ও অখণ্ডতা রক্ষায় কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ডক্টর মুরলী মনোহর যোশীজির নেতৃত্বে ঐতিহাসিক একতা যাত্রা। 1996 সালে লোকসভা নির্বাচনে পার্টির ব্যাপক হারে জনসমর্থন ও ভোট বৃদ্ধি, বিজেপি 161টি আসনে জয় করে সর্ববৃহত্তম দল হিসেবে পরিচিতি লাভ করে। এই শ্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 13 দিনের সরকার তৈরি হয় এবং বিচারধারা ভিত্তিক রাজনীতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। 1998 সাল অকাল নির্বাচনে বিজেপির নেতৃত্বে রাষ্ট্রীয় গণতান্ত্রিক জোটের অর্থাৎ এনডিএ জোটের সরকার তৈরি হয়। শ্রী অটল বিহারী বাজপেয়ী পুনরায় প্রধানমন্ত্রী হন। 1999 সালে
কোনো চাপের কাছে নথি স্বীকার না করার কারণে মাত্র এক ভোটে সরকারের পতন হয়। পুনরায় নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করে পুনরায় শ্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। এরপর রাজনৈতিক পরিসরে বহু ঘটনা ঘটেছে। 1999 সালে এক ভোটে পরাজয় হওয়ার পরে 2008 সাল থেকে 14 সাল পর্যন্ত সুশাসনকে সামনে রেখে সরকার তৈরি হয়। দেশব্যাপী দক্ষ, দায়িত্বসম্পন্ন, জাগরুক রাজনীতির সাথে সাথে কেন্দ্রে শক্তিশালী ও বিপক্ষের ভূমিকা পালন করে। 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের সমস্ত রকম বাধা পেরিয়ে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আজকেও 2026 সালেও যথেষ্ট দক্ষতার সঙ্গে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে সরকার চালাচ্ছেন। আমাদের ভারতবর্ষের যে কেন্দ্রীয় সভাপতি প্রথম 1980 থেকে 86 সাল পর্যন্ত শ্রদ্ধেয় শ্রী অটল বিহারী বাজপেয়ীজি, 1986 থেকে 1993 থেকে 98, 2004 থেকে 5 শ্রী লাল কৃষ্ণ আদবানীজি, মুরলী মনোহর যোশী 1991 থেকে 1993 সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। শ্রী কুশাভাউ ঠাকরে 1998 থেকে 2000 পর্যন্ত কুশাভাউ ঠাকরে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। শ্রী বাঙ্গারু লক্ষ্মণ 2000 থেকে 2001 সাল পর্যন্ত। এইরূপভাবে শ্রী কে জনাকৃষ্ণমূর্তি 2001 থেকে 2002 সাল পর্যন্ত সর্বভারতীয় সভাপতির পদে দায়িত্বভার গ্রহণ করেন। শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত সভাপতি ছিলেন সর্বভারতীয়। শ্রী রাজনাথ সিং 2005 সাল থেকে 9 সাল ও 2013 সাল থেকে 2014 সাল পর্যন্ত শ্রী রাজনাথ সিংজি সভাপতির দায়িত্ব পালন করেছেন। 2010 থেকে 2013 সাল পর্যন্ত নীতিন গডকরি সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। শ্রী অমিত শাহজি 2014 সাল থেকে সর্বভারতীয় সভাপতি দায়িত্ব পালন করেছেন। তার পরবর্তীকালে জেপি নাড্ডা আর বর্তমানে সর্বভারতীয় নবনির্বাচিত সভাপতি নিতিন নবীনজি আজকে 2026 সালে নিতিন নবীনজি সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজ্য বিজেপির প্রথম যে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি হলেন অধ্যাপক হরিপদ ভারতী 1980 থেকে 81 সাল পর্যন্ত, অধ্যাপক বিষ্ণুকান্ত শাস্ত্রী 1981 থেকে 85 সাল পর্যন্ত, সুকুমার বন্দ্যোপাধ্যায় 1985 থেকে 90 সাল পর্যন্ত ও 2007 থেকে 2008 সাল এই টার্মসে সুকুমার বন্দ্যোপাধ্যায় সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রয়াত তপন শিকদার 1990 সাল থেকে 95 সাল, 1997 থেকে 99 সাল পর্যন্ত প্রয়াত তপন শিকদার এই রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
1999 থেকে 2002 সাল পর্যন্ত অধ্যাপক অসীম ঘোষ মহাশয় রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক তথাগত রায় 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত অধ্যাপক তথাগত রায় রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সত্যব্রত মুখার্জি 2008 সাল থেকে 2009 সাল পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার পরবর্তীকালে 2009 সাল থেকে রাহুল সিনহা তার নেতৃত্বে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার পরবর্তীকালে আজকের দিনে নবনির্বাচিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য 2026 সালে উনি সভাপতির দায়িত্ব পালন করে এখন রাজ্য বিজেপিকে পরিচালনা করছেন। তো এই যে 1980 সালের 6ই এপ্রিল ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করার পিছনে যে রাজনৈতিক পরিস্থিতি তৎকালীন সময়ে সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিতে যখন 1977-78 সালে জনতা দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে জোট, সেই জোটে বিজেপির কার্যকর্তাদেরকে নানা রকমভাবে হেনস্থা করা এবং তাদের যে নীতি আদর্শ দর্শন নিয়ে তারা যেভাবে রাজনৈতিক ময়দানে তাদের উপস্থিতি এবং সাফল্য, সেই সাফল্যকে ছোট করে দেখানোর জন্যে নানা রকমভাবে তাদের বিরুদ্ধাচরণ করত তৎকালীন সময়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের বিশেষ করে অসুবিধার বাতাবরণ তৈরি করেছিল যে বিজেপি সরকারে থাকলে তারা নাকি আরএসএসের সঙ্গে যুক্ত থেকে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। এই রকম নোংরা মানসিকতা নিয়ে দিনের পর দিন সংসদেও নানা রকম বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করেছিল। স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ে আমাদের শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিজি, মুরলী মনোহর যোশীজি, বিষ্ণুকান্ত শাস্ত্রী, এইরকম আরও বহু কেন্দ্রীয় নেতৃত্ব সেই সময় বুঝলেন যে এদের সঙ্গে এরা অর্থাৎ জনতা দল যে সরকার পরিচালনা করছে, তারা কতকগুলো সংসদের নীতি প্রণয়ন করতে চেয়েছিল। যেমন 78 সালে মুরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন একটা সংসদে বিল আনতে চেয়েছিল যে ব্যাপটাইজ অর্থাৎ ধর্মান্তকরণের বিরুদ্ধে উনি একটা প্রস্তাব এনেছিলেন যে কোনো একটি বিশেষ ধর্মের মানুষকে প্রলোভনে অর্থলোভ দেখিয়ে ধর্মান্তকরণ করা, এই যে প্রবণতা, বিশেষ করে খ্রিস্টানদের যেই বৈদেশিক একটা চক্রান্ত, তার বিরুদ্ধে সংসদে মুরারজি দেশাই সংসদে বিল এনেছিলেন যে কোনো মানুষকেই, বিশেষ করে হিন্দুদেরকে ধর্মান্তকরণের যে প্রবণতা তৎকালীন সময়ে বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছে, সেই কারণেই সংসদে সেই বিল উনি এসেছিলেন। তারপরে অনেক ঘটনা ঘটেছে অতীতে। আপনারা জানেন এই বন্দে মাতরম যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত সংসদে গাওয়া যাবে না। এই জাতীয় সঙ্গীতের যে গরিমা, তা পূর্ণ সঙ্গীতটি গাইবার একটা বাধাপ্রাপ্ত করে
জাতীয়তাবাদী যে সমস্ত নেতা অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতাদের এটা একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে নানা রকমভাবে চাপ সৃষ্টি করে তারা বাধ্য করেছিল যে ভারতীয় জনতা পার্টির তৎকালীন সময়ের নেতৃবৃন্দ ওদের সঙ্গে জোট থেকে বেরিয়ে এসে নতুন দল অর্থাৎ বিজেপির আগের যে দল সেই দল ছিল জনসংঘ। জনসংঘেও সর্বভারতীয় ক্ষেত্রে যথেষ্ট সাফল্যের সঙ্গে তারা কাজ করেছিল। সারা ভারতবর্ষে কখনো 14টা কখনো 21টা এইভাবে সাংসদ নির্বাচিত করেছিলেন। কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনেও জনসংঘের আজকে যে সিপিএমের নেতারা ধর্মনিরপেক্ষতার অজুহাত তুলে বিজেপিকে গালিগালাজ করছেন, এই কেরালায় এই জনসংঘের সঙ্গে জোট করে তারা সরকার পর্যন্ত গঠন করেছিল। এই অতীতের ইতিহাস তারা ভুলে গেছে। তাই ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করবার একটা প্রবণতা সেই সময় তৈরি হয়েছিল, যার জন্যেই আমাদের শ্রদ্ধেয় প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আদবানিজি পশ্চিমবাংলার তৎকালীন সময়ের যে রাজ্যের নেতৃবৃন্দ ছিলেন তপন শিকদার, সুকুমার বন্দ্যোপাধ্যায়, দেবব্রত সিনহা থেকে আরম্ভ করে অনেক নেতৃত্ব তাদের সঙ্গে একসাথে নতুন দল গঠন করলেন। 1980 সালের 6ই এপ্রিল ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করে আজকে সারা ভারতবর্ষে একটা বিশাল সাফল্য অর্জন করে আজকের দিনে সারা পৃথিবীতে বিশ্বের শ্রেষ্ঠ রাজনৈতিক দলের স্বীকৃতি অর্জন করেছেন। ইতিমধ্যেই এই 11 বছর বিজেপির সরকার চলছে। তার আগে আমাদের শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রায় 6 বছর উনি প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন বহু জনকল্যাণমুখী যোজনা তাকে ইমপ্লিমেন্টেশন করে সার্থকভাবে ভারতবর্ষ কীভাবে পরিচালনা করতে হবে তার দিশা রাস্তা দেখিয়ে গেছেন। তারই মন্ত্র শিষ্য লালকৃষ্ণ আদবানিজির মন্ত্র শিষ্য আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। উনিও গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন 4বার। উনি একজন দক্ষ নেতার রূপে আত্মপ্রকাশ করে 2014 সালে ওনাকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করেই নির্বাচনে অবতীর্ণ হয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং ব্যাপক সাফল্য নিয়ে 283টার ওপরে লোকসভার আসন জিতিয়ে উনি দীর্ঘদিনের সংসদীয় গণতন্ত্রের দীর্ঘদিনের রাজনীতিতে যে একটা বিশাল সাফল্য এসেছে এটা আজকে মহিরুহে পরিণত হয়েছে। সারা ভারতবর্ষে আজকের দিনে প্রায় 23টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ও জোটের সঙ্গে আজকে 23টা রাজ্যে বিজেপির সরকার চলছে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রচণ্ড দক্ষতার মধ্যে সরকার পরিচালনা করছেন। আমি যে কথাটা কাল বলতে বলতে থেমে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এসআইআর নিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় যে নোংরা রাজনীতি করছেন, আমাদের শ্রদ্ধেয় অমিত শাহজিকে, মোদিজিকে হদল কুতকুত আরও নানা রকম নোংরা ভাষা প্রয়োগ করে উনি প্রত্যেকটি ওপেন মঞ্চে দাঁড়িয়ে এদেরকে গালিগালাজ করছেন। এবং এসআইআর প্রক্রিয়ায় আজকে যে সারা পৃথিবীতে এটা একটা দৃষ্টান্ত যে হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়ে এসে 700 বিচারপতিদেরকে নিয়ে এসে এই এসআইআর প্রক্রিয়ায় যে 60 লক্ষ নাম আলাদা করে
তার তদন্ত করে ভোটার, বৈধ ভোটার যাতে বাদ না যায় আর অবৈধ ভোটার যাতে একেবারে বাদ যায়, তার জন্যে যে প্রক্রিয়ায় সামিল হয়ে দৈনিক প্রায় 2 লক্ষ করে ওই কাগজপত্র ভেরিফিকেশন করে তারা সঠিক একটা নির্ণয় করতে চাইছেন। আর এটাকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো প্রথম থেকেই গত 2 মাস ধরে উনি নানা রকমভাবে আচারি বিচারি করে মানে এর বিরুদ্ধাচরণ করে নোংরা রাজনীতির খেলা খেলে এসেছেন। আর এতে করে আজ পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত প্রায় 90 লক্ষের ওপরে যে যারা ভোট দিচ্ছিল সেই ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ চলে গেছে। 294টা বিধানসভায় এটাকে ভাগ করলে প্রায় এক একটা বিধানসভায় 22 থেকে 23 হাজার করে ভোটারের নাম বাদ যাচ্ছে। এতেই দিদি আঁতকে উঠছে। উনি এই যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, শিফটিং ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের সাহায্য নিয়ে এই বিগত 15 বছর ধরে সরকার চালিয়েছে। আর এই 2026 সালের নির্বাচনে উনি পরাজয় নিশ্চিত জেনে গেছেন। তার জন্যেই আজকে উনি এইভাবে নোংরা রাজনীতি করে সমস্ত সীমা অতিক্রম করে উনি এই নোংরামিগুলো করছেন। আর যার নেতৃত্বে এই যে বিচারপতিদেরকে 7 ঘন্টা ধরে আটকে রাখলো, 7 ঘন্টা ধরে তাদের ঘরে নজরবন্দি রেখে দিয়ে সেখানে একটা বাচ্চা ছেলে এবং মহিলা বিচারপতিও রয়েছে, তাদেরকে পর্যন্ত মানে ব্যতিব্যস্ত করে এই প্রক্রিয়াকে বানচাল করে দেওয়ার প্রয়াস নিয়েছে। এবং যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে সেই দেশদ্রোহী শয়তান তৃণমূলের সঙ্গে আঁতাত, সিপিএমের সঙ্গে আঁতাত এবং ওই যে মিম হায়দ্রাবাদ থেকে যে নেতা এসেছেন তার সঙ্গেও তার ছবি আমি আমার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি সহ এবং যে দাঙ্গার পরিস্থিতি করে ওই মালদা জেলায় যে নাটক করেছে তার ভিডিওতে আমি গতকালকেই পোস্ট করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন উক্ত ব্যক্তি বাগডোগরা বিমানবন্দরে